কোথায় কোলে করে নিয়ে ঘুরবেন তা না করে তাড়া দেওয়া শুরু করেন কেন? তোমায় এখন কোলে করে নিয়ে ঘুরে মান সম্মান খোয়াতাম নাকি? কি বললেন আপনি? আমায় কোলে তুললে আপনার জাত যাবে? বাহ মেজর সাহেব, কি সুন্দর কথা বললেন। আই এম ইমপ্রেসড রিডার এখন 8 মাসে প্রায় শেষের পথে। সবার ছুটি কাটিয়েছে এবার সহজেই ছুটি পেয়েও গেছে, তাই এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েছে। রুবেলকে বলে আলাদা গাড়ির ব্যবস্থা করেছে যাতে রিডার সমস্যা না হয়। রুবেল ইতিমধ্যে বাসায় উপস্থিত হয়ে গিয়েছে। তারা তৈরি হয়ে যেই রুবেল তাদের লাকের সাথে আগে আগে চলতে থাকে। রিদা তো পূর্বের বিষয় নিয়ে মুখ ফুলিয়ে বসে আছে। রিদা আগের থেকে অনেকগুলো মূলো হয়ে গেছে। দেখতে কিউট একটা বাচ্চা লাগে, অথচ মেয়েটা নাকি পেটে আরো একটা বাচ্চাকে ক্যারি করছে। শাওয়ার বউয়ের কাছে এগিয়ে যায়, তার ফোলা ফোলা গাল দুটো টেনে দেয়। রিদা মুখ ঘুরিয়ে নেয়। শাওয়ার হেসে বলে, আর মুখ ফুলাতে হবে না, এমনি একটা রসগোল্লা লাগছে তোমায়, পরে তো খেয়ে ফেলতে মনে চাইবে। রিদা রাগ দেখিয়ে উঠে পড়ে, ভারী পেটটাকে চেপে ধরে ধীরে ধীরে দরজার দিকে আগায়। শাওয়ার সম্পূর্ণ ঘর আরেকবার চেক করে বেরিয়ে আসে। দরজা আটকাতে আটকাতে রিদা সিঁড়ির কাছ পর্যন্ত চলে গিয়েছে। হঠাৎ নিজেকে শূন্য অনুভব করে রিদা ভয়ে চিৎকার করে উঠে। দ্রুত শাওয়ারের গলা ধরে নিজেকে সামলে নিয়ে বলে, এ কি করছেন? কেন? কোলে নিলাম তোমায়, বউকে কোলে ক্যারি করলে মান সম্মান যায় না। রিদা লজ্জা পায়। তারা থাকে কোয়ার্টারের দোতলায়। এ কয়দিনে মাঝে মাঝেই শাওয়ার সময় পেলে তাকে নিয়ে বিকেলে শেষে হাঁটতে বের হতো। তখন সাবধানে ধরে নিয়ে সিঁড়ি দিয়ে নামতো। লাস্টে মাসখানিক রিদার বাহিরে যাওয়া হয়নি। রিক্সে ভেবে ঘরের মাঝেই ছিল। সবকিছুই তার হাতের কাছে সেটআপ করা হয়েছিল। শাওয়ার নিজের সাধ্যমতো রিদা সম্পূর্ণ সেবা করেছে, আর রিদা এটুকু নিয়ে স্বামীর উপর সন্তুষ্ট। লোকটা ডিউটি সেরে এসে যেভাবে তার সেবা করেছে, কয়জনই বা এমন পারে। শাওয়ার তাকে কোলে নিয়ে গাড়ির দিকে আগায়। রিদা মিনমিন করে বলে, আপনার কষ্ট হচ্ছে না? আমি তো আগের থেকে অনেক ভারী হয়ে গেছি। প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে আমার। দুটো বাচ্চাকে একসাথে কোলে তুললাম, এ তো বড়ই কষ্টসাধ্য ব্যাপার। শাওয়ার যে মজা করছে তা তার কথাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। রিদা হাত বাড়িয়ে তার ঘাড়ে চিমটি কাটে। শাওয়ার শব্দ করে হেসে উঠে। গাড়ির সামনে রুবেল তাদের অপেক্ষা করছিল। সামনে থেকে স্যার আর ম্যাডামকে এভাবে এগিয়ে আসতে দেখে তার হাসি প্রশস্ত হয়। রিদা যখন রুবেলের হাসি মুখ খেয়াল করে তখন লজ্জায় আরো মিয়ে যায়। এত দিনে রুবেলের সাথে তার বেশ ভাব হয়েছে। মাঝে মাঝে বিভিন্ন দরকারে রুবেল হাজির হয়ে যায়। বলা যায় ছেলেটা শাওয়ারের একজন পাক্কা ভক্ত হয়ে গেছে। রুবেল ছাড়াও আরো কয়েকজন টিম মেম্বার এমন দরকারে চলে আসে, তবে রুবেল যেন এদিক থেকে এগিয়ে আসে। শাওয়ার রিদাকে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ে। রিদাকে নিজের কাঁধে হেলান দিয়ে বসিয়ে দেয়। সারাটা রাস্তা রিদা প্রায় ঘুমিয়ে কাটিয়েছে। তার ঘুম ভাঙে সোজা বাড়ির সামনে এসে। শাওয়ার তাকে সোজা রিদার বাড়িতে নিয়ে এসেছে। খুশিতে রিদার চোখ জোড়া চকচক করে উঠে। বেবি পেটে আসার পর থেকে তেমন নিজের বাড়িতে আসা হয়নি। উল্টো সে নিজেই শাওয়ারের কাছে গিয়ে বসেছিল। কয়েকদিন ধরেই
বাবা মায়ের কথা অনেক মনে পড়ছিল তার। শাওয়ারকে বলেছিল সেই কথা, তবে শাওয়ার তখন কিছুই বলেনি। আজ এমন বিনা বাক্যে নিয়ে চলে আসতে হৃদা প্রচুর খুশি হয়ে যায়। হৃদার বাবা মাও তাকে পেয়ে অনেক খুশি। মেয়ের প্রেগনেন্সির খবর পেয়ে তারা গিয়েছিল দেখতে, তবে হৃদার আর আশা হয়নি। এত মাস পরে নিজের ঘর পেয়ে হৃদা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সব আগের মতো রয়েছে, শুধু এই ঘরে এখন আর তারা দু বোন আগের মতো থাকে না। তুবার কথা মনে পড়তেই হৃদা তুবাকে কল করে, জানায় সে বাড়ি এসেছে। তবে তুবা পড়াশোনার দোহাই দিয়ে ফোন কেটে দেয়। বোনের এমন পরিবর্তন দেখে হৃদা কষ্ট পায়। একমাত্র বোনের এমন পরিবর্তন দেখে তার বুকটা ফেটে যাচ্ছে। বেশ অনেকক্ষণ সে শাওয়ারকে জড়িয়ে ধরে, অনেকক্ষণ কান্না করে। শাওয়ার শুধু তাকে সান্ত্বনা দেয়, এছাড়া আর বলার মতো কিছুই থাকে না। দুদিন পার হয়, শাওয়ার তাদের বাড়িতে গিয়েছে, সেখানে থাকবে। এভাবে টানা শ্বশুর বাড়ি থাকা নাকি ভালো দেখায় না। হৃদয় একটু অভিমান করেছিল, তবে বেশি কিছু বলেনি। সেদিন দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমানোর জন্য শুয়ে পড়েছিল। একাকী কিছু ভালো লাগে না, তার উপর এখন বেবি বেশি নড়াচড়া করে। একবার বেবির জোরসে লাথিতে সে কুকিয়ে উঠে। হৃদা একবারে নিজে পেটে হাত রেখে বলে, আমার ঘুম তোর পছন্দ হয় না? না, বাপের মতো খারাপ হয়েছিস। আমাকে ঘুমাতে দেখলেই উনি টেনে তুলবে খাওয়াতে, আর তুই কেন ঘুম ভাঙাস আমার? মায়ের ব্যথা হয় না? আমার লক্ষ্মী সোনা, মাকে ব্যথা দিস না, আর একটু ঘুমাতে দে। হৃদার ঘুম ভাঙে এক অনাকাঙ্ক্ষিত স্পর্শে পেয়ে। আদো আদো চোখ মেলে সামনে তুবাকে দেখে সে অবাক হয়ে যায়। তুবা বোনের গা ঘেঁষে শুয়েছিল। হঠাৎ করে তুবাকে পেয়ে হৃদা ইমোশনাল হয়ে যায়। ছোট থেকে ঝগড়া মারামারির পেছনেও তাদের দু বোনের ভালোবাসাটা ছিল অনেক দীর্ঘ। এই দূরত্ব যেন দুজনকেই পোড়াচ্ছিল। হৃদা বোনকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠে। তুবা শক্ত করে আপুকে জড়িয়ে ধরে। আজ কতগুলো দিন পরে তারা আবার এক হলো। তুবা জানায় গতকালই তার আসার কথা ছিল, তবে ভার্সিটির একটু সমস্যার জন্য তার আসা হয়নি। ইচ্ছে করেই সেদিন কিছু বলেনি সারপ্রাইজ দিতে। আজ সুযোগ পেয়ে চলে এসেছে। হৃদাকে এভাবে কাঁদতে দেখে তুবা হেসে বলে, এমনিতে তো আগে মারামারি করে কান্না করতে আপু, আর আজ সেই মারামারি করতে পারিস না বলে কাঁদছিস, হাহা। এত পরিবর্তন! হৃদা কান্নার মাঝেও হেসে ফেলে। দু বোন মেতে উঠে গল্প গুজবে। তাদের দু বোনকে আবারও আগের মতো দেখে নওশিন বেগম হাসেন। এতদিন পরে আবারও ওনার ঘরটা পরিপূর্ণ হয়ে ধরা দিল। নয়তো দুই মেয়েকে সারা ঘরটা একদম শ্মশানের মতো লাগে। তুবাটা পড়াশোনার জন্য দূরে আছে, এটাই সহ্য হচ্ছে না। বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দিলে সহ্য হবে কিভাবে? তখন তো চাইলেও দুই বোনকে এভাবে পাওয়া যাবে না। তিনি দীর্ঘশ্বাস ফেলেন। তখনই কবির সাহেব এসে বললেন, দীর্ঘশ্বাস ফেলছ কেন নওশিন? খুশি হও, তোমার দুই মেয়েই এখন সুখে আছে। বউ মেয়েকে একটা যোগ্য ফ্যামিলিতে বিয়ে দিতে পেরেছি। এখন ছোট মেয়েটার একটা ব্যবস্থা করতে পারলে শান্তি মিলবে। তারপর আমরা দুজন দেশভ্রমে বের হব। নওশিন বেগম হেসে ফেললেন। আপনার এসব বলা আর গেল না। মেয়েরা শুনতে পেলে আপনার খবর করে ছাড়বে। পরে দেখা যাবে স্বামী সন্তান নিয়ে আমাদের পিছু পিছু রওনা দিয়ে দিয়েছে। বেশ তো, একটা ফ্যামিলি ট্যুর হয়ে যাবে আমাদের।
ধ্যাত সরুন তো, বুড়ো বয়সে ভীমরতি যত্ত। সকাল থেকে হৃদার পেটে হালকা ব্যথা হচ্ছিল। এই ব্যথাকে সে ততটা আমলে নেয়নি। নিত্যদিনের মতোই কিছু ভেবে বসেছিল। একটু আগে নওশিন বেগম তাকে কিছু ফুড এনে খেতে দিয়েছে। শাওয়ার সকালই বাসায় এসেছে। গতকাল সে নিজের বাড়ি ছিল। লোকটা খালি দৌড়ের উপরেই আছে। তার মতে শ্বশুর বাড়ি বেশি দিন থাকা ঠিক না, আবার বউকে ছাড়াও থাকা সম্ভব না। এসব মনে করে হৃদা খুব বেঞ্চি দেয়। বেলা বাড়তে থাকলে হৃদার ব্যথাও বাড়তে থাকে। তার শরীরের অবস্থা চিন্তা করে শাওয়ার নিয়ম করে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে থাকে। হৃদার ডেলিভারি ডেট আরো 5 দিন পরে ছিল। বেলা গড়িয়ে বিকেলের দিকে যেতেই হৃদার অস্বস্তিটা যেন আরো বাড়তে থাকে। প্রথমে সে কাউকে কিছু বলেনি। বিছানার চাদর মুঠো করে চুপচাপ সহ্য করছিল। কিন্তু এক সময় তীব্র একটা ব্যথা উঠতেই তার মুখ দিয়ে চাপা গোংরানি বেরিয়ে আসে। ঠিক তখনই রুমে প্রবেশ করে শাওয়ার। হাতে এক গ্লাস জুস ছিল। হৃদার শরীরে রক্ত একটু কম ধরা পড়েছে, তাই তাকে সময় করে খাবারের উপরই ব্যস্ত রাখা হয়। হৃদার কুঁকড়ে থাকা অবস্থা দেখে শাওয়ারের মুখের হাসিটা মিলিয়ে যায়। দ্রুত এগিয়ে এসে বলে, কি হয়েছে বউ, আবার ব্যথা করছে? হৃদা মাথা নাড়িয়ে বলে, আগের থেকে বেশি লাগছে। কখন থেকে এমন লাগছে? আগে বলনি কেন? ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। শাওয়ার নওশিন বেগমকে ডাকে। তার ডাকে সবাই চলে আসে। হৃদাকে শাওয়ার পেছন থেকে ধরে রেখেছে। হৃদা ব্যথায় কাতর স্বরে বলে উঠে, আমার ভয় লাগছে মেজর সাহেব, কিছুই হবে না, তুমি শান্ত হও, আমি সাথে আছি তো। হৃদার যা অবস্থা, তাকে হাসপাতালে নেওয়াই বেটার হবে। এই ভেবে শাওয়ার দ্রুত তাকে নিয়ে বেরিয়ে পড়ে। আগে থেকে গোছানো জিনিসপত্র নিয়ে বাকিরাও চলে আসে। তুবা তো হৃদার অবস্থা দেখে ভয় পেয়ে গেছে। ব্যথায় হৃদার চোখ মুখ নীল হয়ে যাচ্ছে। শাওয়ার যথাসম্ভব তাকে আগলে রেখে হাসপাতালে পৌঁছে। হৃদা শাওয়ারকে ছাড়তেই চাচ্ছিল না, শক্ত করে তাকে আঁকড়ে ধরে রেখেছে। ব্যথায় তার প্রাণ যাওয়ার জোগাড়। বউয়ের এমন অবস্থা দেখে শাওয়ারেরও কষ্ট হচ্ছিল। তবুও সে হৃদাকে ছাড়িয়ে ধরে বলে, ভয় পাবে না, আমি বাহিরেই আছি, তোমার কিছুই হবে না। আমাদের সন্তানকে নিয়ে সুস্থ অবস্থায় ফেরত আসো, আমি এখানেই তোমার অপেক্ষায় থাকব। হৃদাকে ওটিতে নেওয়া হয়। ভেতর থেকে হৃদার চিৎকারের আওয়াজ আসছিল। শাওয়ারের বুকটা কাঁপছে। সে নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিল। ততক্ষণে তার বাড়ির সবাইও চলে এসেছে। শ্রেয়া বেগম গিয়ে নওশিন বেগমের কাছে দাঁড়ান। বান্ধবীকে পেয়ে নওশিন বেগম নরম হয়ে যান। মেয়েটা তার যে বড্ড আনাড়ি, এত কষ্ট সহ্য করতে পারছে তো। ইমন গিয়ে ভাইয়ের সাথে বসে ভাইয়ের কাপা হাত দুটো শক্ত করে নিজের মুঠোয় ধরে রাখে। শাওয়ারের এ পর্যায়ে মনে হচ্ছিল সে একা নয়, তার ভাইটা যে বড্ড বড় হয়ে গেছে। এখন কাঁধে মাথা রাখারও একটা স্থান আছে তার জন্য। ইমনের কাঁধে মাথা রেখে সে বসে থাকে, একটা কথা বলে না। মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকে যাতে সব ঠিকঠাক থাকে। হৃদা আর ভেবি দুজনেই যেন সুস্থ থাকে। অনেক সময় পেরিয়ে ওটির আলো নিবে। একজন নার্স দ্রুত গতিতে এগিয়ে আসে। আমার ওয়াইফ, আপনাদের রক্তের ডোনার কোথায়? এসেছে। রোগীর বেশে রক্তপাত হয়েছে।
ইমার্জেন্সি রক্ত লাগবে। হৃদার অবস্থার উপর ভিত্তি করে আগে থেকে ডক্টর বলেছিল ডেলিভারির সময় ডোনার রেডি রাখতে। হৃদার রক্তের সাথে তুবা আর ইমনের রক্তের মিল পাওয়া যায়, তবে পরিবারের কারো রক্ত দিতে ডাক্তার নিষেধ করে দিয়েছিল। তাই রিদানের সহযোগিতায় ডোনার রেডি ছিল। দুজনের সাথে যোগাযোগ করা হয়েছিল, তবে দুজনের কেউই এখনো আসেনি। শাওয়ারের অবস্থা পাগলের মতো হয়ে যায়। রিদান ক্রমাগত তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তবে লাভ হচ্ছে না। নার্স এসে জানায় তাদের মেয়ে বাবু হয়েছে, তবে শাওয়ারের সেদিকে হুঁশ নেই। সে এখনো হৃদার জন্য মরিয়া হয়ে পড়েছে। এমন সময় তার ফোনে হেডকোয়ার্টার থেকে ফোন আসে। তাকে জরুরি তলব করা হচ্ছে, এখনই তাকে যেতে হবে। একদিকে হৃদার অবস্থা ভালো না, অপরদিকে এমন ইমার্জেন্সি তলব। শাওয়ার মাথা খামচে ধরে বসে পড়ে। কোন সিদ্ধান্তই নিতে পারছে না সে। এই প্রথমবারের মতো যেন এতটা অসহায় হয়ে পড়ল।